আলতোভাবে বিছানায় নিজের শরীরটা বিছিয়ে দিল নরহরি পাল। ওর দুদিন আগেই বিয়ে করা স্ত্রী দামিনীর চোখ দিয়ে নিমেষেই যেন ক্রোধাগ্নি ঠিকরে বেরিয়ে এলো, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল গোটা ঘরটায়। মেয়েটা দেখতে পেল আলনার পাশেই নোংরা কাগজপত্রে ঠাসা একটা মাঝারি আকারের টেবিল রয়েছে। তার একদম কোণে একটা ধাতুর ফুলদানি। দামিনী তার উত্তপ্ত শরীরটা নিয়ে রাগে পা ঠুকে ঠুকে টেবিলটার কাছে গিয়ে ওটা তুলে নিল হাতের মুঠোয়। যতটা ভেবেছিল তার থেকে অনেক বেশি ভারী আছে বস্তুটা। মুখটা একদম ধারালো গোছের। সত্তর ওটা নিয়ে এসে মদ খেয়ে টুর হয়ে থাকা নরহরিপালের কপালে সজোরে চালিয়ে দিল সে। নরহরি যন্ত্রণায় ছটফট করতে করতে দামিনীর কচি হাতটা ধরে টেনে নিয়ে ওকে ফেলে দিল ময়লা চটা বিছানার একপাশে। দামিনী এতক্ষণে টের পেল রাগের মাথায় ও মস্ত বড় ভুল করে বসেছে। এই লোকটার ওই অতটুকু আঘাতে কিছুই হয়নি। এবার হয়তো লোকটাই ওকে মেরে দেবে টুটি চেপে। কিন্তু এই 0 ওয়াটের আলোতে ও এতক্ষণ বুঝতে পারেনি যে আসলে কি করে ফেলেছে ও। অনেকক্ষণ ধরে কিছু না হওয়ার পর বিছানার অন্য পাশের নিচটার দিকে মুখ বাড়াতেই দামিনী দেখতে পায় নরহরি পড়ে আছে অন্ধকার মেঝে জুড়ে। তার কপাল থেকে গল গল করে গড়াতে থাকা রক্তের ধারাটা ওই কম আলোতেও যেন চকচক করে উঠছে ক্ষণে ক্ষণে। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে মেয়েটা একবার লোকটার নাকের কাছে আঙুল ঠেকিয়ে ধরল খাটের ওপর থেকে নিজের শরীরটা ঝুঁকিয়ে। না, নিঃশ্বাস পড়ছে না। এবার একটু স্বস্তিতে নিজে মন ভরে নিঃশ্বাস ছাড়ল দামিনী। কিন্তু খানিকক্ষণ পর পালাবার পথ খোঁজার জন্য এদিক ওদিক তাকানোর পরেই ওর ভেতরটা কেমন যেন করে উঠল। এই লোকটাকে মেরে ওর বাইরে বেরোনোর রাস্তাটা কি ও নিজেই বন্ধ করে ফেলল? তাহলে এখন কি হবে? বাইরে লোকজনের হাসি ঠাট্টার শব্দ শোনা যাচ্ছে। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু এই বাড়িকে কি আদৌ বাড়ি বলা চলে? এখানে যারা থাকে তারা সব ভাড়ার লোক। কেউ কারো নিজের লোক না হয়েও একসাথে থাকে এখানে। একটা আস্ত বড় দালান বাড়ি। নিচের তলাটা নতুন ভাড়াটিয়াদের জন্য, আর ওপরটা নরহরির হুকুমে চলত। এরা কেউ যে লেখাপড়া জানা লোক নয় সেটা দামিনী এই দুদিনেই বেশ বুঝে গেছে। একমাত্র মেঝেতে পড়ে থাকা নরহরি নামের এই লোকটাই খানিক হিসেব কষতে জানে। তাতেই সুদের কারবারি করে নিজের পরিচয় দিতে পারে। দামিনী শেষ করে দিয়েছে লোকটাকে। নইলে যে কত মেয়ের জীবন নিয়ে নষ্টামি নোংরামি করতেই পাষণ্ডটা, তার হিসেব না নরহরি রাখে আর না ভগবান। দামিনী আসলে পরিস্থিতির বিপাকে পড়ে এমন একজনকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর এখন একটা নোংরা গলির ধারে বাড়ির দোতলায় ঠাঁই হয়েছে ওর। ভাবতেই গাটা গুলিয়ে উঠল ওর। দিন দুপুরে এই ঘরে লোক ঢোকে। আজ দুপুরবেলা স্নান সেরে দোতলার বড় ঘর দিয়ে আসার সময় সেটা ওর কানে পৌঁছেছে। এক আধবয়স্ক চামড়ায় টান ধরা মহিলা কথাগুলো বলছিল পাশের ঘরের ভেতরে থাকা কোনো একজনকে। দামিনী চালাকি করে আড়ালে দাঁড়িয়ে শুনেছে সেই সমস্ত কথাগুলো। ও যে ঘরটায় নরহরি ওকে এনে রেখেছে से घोटाए तो हरदम दिन हो या रात आदमी घुसता रहता है और निकलता रहता है। जे मेटाके इस बारे ने चे कि जनो नामटा सुनला मेटार दामिनी और ऐसा कुछ, उससे भी ऐसा ही करवाएगा नरहरि। उस साली को भी लटक के मरना पड़ेगा आखिर में। কেউ যে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে তার কথা শুনছে সেটা টের পেতেই মহিলাটি তেড়ে ফুড়ে উঠে দাঁড়ায় আর চিৎকার করে ওঠে তার বাজখাই গলায়,
कौन है रे दीवार के उस पर खड़ा? দামিনী সরে পড়ে তক্ষুনি। পেটে যেটুকু বিদ্যা আছে তা কাজে লাগিয়ে ও সহজেই বেরিয়ে যেতে পারত দিনের বেলার দিকে, যখন এই পাষণ্ডটা ঘরে থাকে না। কিন্তু এই লোকটাকে মেরে দিয়েই আসল বিপত্তিটা হয়ে গেল ওর এখন। একবার করে এটাও ওর মনে হচ্ছে যে একটা অসুস্থ চক্রের ধমনী কেটে ফেলেছ। হয়তো ওর এই কাজটার ফলেই ভবিষ্যতে আরও অনেক মেয়ে বেঁচে যাবে এই জালের আঘাত থেকে। সামান্য একটা ফুলদানিতে যে লোকটা এভাবে রক্তারক্তি হয়ে মারা পড়বে সেটা কয়েক মুহূর্তের জন্য বিশ্বাসই হয়নি ওর। যেভাবে ঘাটা খেয়েই হাতটা টেনে ধরল এই লোকটা, বাপরে! দামিনী ভেবেছিল মারতে গিয়ে ওকেই না মরতে হয় শেষমেশ। পাপবোধ যে একেবারে হচ্ছে না ওর তা নয়, কিন্তু নিজেকে সামলে শেষ চেষ্টাটা যে ওকেই করতে হবে। এরকম একটা জানোয়ারের থেকে নিজেকে বাঁচিয়ে পাপবোধ করাটা অতিরিক্ত ভালো মানুষের লক্ষণ হয়ে যাচ্ছে। যে আজ থেকে প্রায় বছর দেড়েক আগে গলিটাতে ঢুকতেই ভীষণ কষ্ট হচ্ছিল সাভানার। এই জায়গাটায় আর যাই হোক কোনো ভদ্রলোক থাকতে পারে না। ওর দেখে মনে হয়েছিল যে এই জায়গাটাতে লোকে শরীর কিনতে আসে অথবা বেচতে। এখানকার গলিতে ঝুঁকে পড়া বাড়িগুলোর ছোট্ট উঠোনে পা ছড়িয়ে বসে থাকা মেয়েরা খদ্দের ডেকে নিজেদের পেট চালায়। এরকম জায়গার ব্যাপারেও শুনেছে আগে। স্কুলেই তো ওদের বন্ধুরা এসব নিয়ে আলোচনা করত, কিন্তু কি জিজ্ঞেস করবে নরহরিকেও তা বুঝতে পারছে না। শেষে সেদিন রাতে শুতে শুতে সাভানা সদ্য বিয়ে করা স্বামীকে জিজ্ঞেস করে বসল, কাকা তো আমার সাথে এই বিয়েতে অনেকগুলো টাকা দিল আপনাকে, মানে অন্য কোথাও ভাড়াতে একটা বাড়ি দেখলে হয় না? নরহরি অদ্ভুত একটা হাসি হেসে জবাব দিল, এখানের মালিক মরার পর এ বাড়ির ওপর তোলার ভাগ আমার একা। এদের ভাড়া গুনে আমি এই হাত দিয়ে, বুঝেছ খোকে? তুমি জানো এই উপরতলার লোকগুলো আমার লোকজন সব কটা। আমি এই বাড়ির উপরতলার মালিক। রে, তুমি বেশি কথা বলবে না এখানে থাকা নিয়ে, নইলে না চুপ করে গিয়ে লোকটা ঝাঁপিয়ে পড়ে সাভানার শরীরের ওপর। সাভানা থামতে চায় না। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে ওঠে, এখানে কি মেয়েদের ব্যবসা হয়? দেখে কিরকম যেন একটা মনে হলো। রাগে চোখ লাল হয়ে যায় নরহরির, তবুও শরীরই নেশায় ডুবে যায় লোকটা। কেমন যেন ক্ষুধার্ত হায়নার মতন হয়ে ওঠে ওর আচরণটা, যা বড্ড বেশি রকমের অস্বাভাবিক মনে হতে থাকে সাভানার। সাভানার বেশি দিন লাগেনি ব্যাপারটা বুঝতে। এই নরহরি যে এই তল্লাটের বিকৃত মস্তিষ্কের ব্যবসায়ীদের মধ্যে একজন, সেটা এখানে আসার দুদিনের মধ্যেই টের পেয়ে গেছিল সাভানা। সুদখোরের বেশে ঘরে ঢুকে অসহায় মেয়েদের চেয়ে আনে নরহরি, বিয়ে করে এই ঘরটায় তোলে, আর তারপর শুরু হয় ওর ওই বিকৃত শরীরের খেলাটা। সাভানার বাড়ির অবস্থা একরকম খারাপ বলেই একদিন ওর বাবা ওর হাতে পায়ে ধরল, বলল, আর পড়াশোনা করে লাভ নেই রে মা, টাকা হলে তোকে আবার বড় স্কুলেই পাঠাবো আমি। ততদিন বাড়ি থেকে আমার আর তোর কাকার জন্যে রেঁধে বেড়ে দুবেলা খাওয়াবি মা। সাভানা আর না বলতে পারেনি। ওর মা সেই 2 বছর আগেই গায়ে আগুন লেগে মারা গেছিল রান্নাঘরে। কাকাটাও বিয়ে করেনি। স্কুল ছাড়ার 2 মাস পরেই বাবা মারা গেল একটা মেজর অ্যাক্সিডেন্টে। স্পট ডেথ হয়েছিল সাভানার বাবার। কাকাও আর ওর চাপ নিতে চাইল না। এই নরহরির কাছেই সাভানার বাবা সুদে ধার নিত। কিছু টাকা সমেত মেয়েটাকেই এক প্রকার বেচে দিল তার কাকা। আর তারপরই আসল হিসেবে কিছু অর্থ আর সুদ হিসেবে সাভানাকে বিয়ে করে আনলো নরহরি। তারপর এখানে
পরপুরুষের কাছে সাভানার শরীর বেচে আরও পয়সা কামাতে লাগলো নরহরি। এখান থেকে বেরোনোর জন্য সাভানা অনেক চেষ্টা করেছিল, তবে তাতে লাভের লাভ কিছুই হচ্ছিল না। তবে একদিন সাভানা নরহরিরই এক কাস্টমারের মাধ্যমে একটা যোগাযোগের তার বাইরে আনলো। ও বুঝে গেছিল এভাবে পুলিশের সাহায্য নেওয়াটা কিছুতেই সোজা হবে না, তাই কুসুম ম্যাডামের বাড়িতে ঠিকে রান্নার কাজ নেয়। প্রথম 2 মাসের মাইনে থেকে একটা ছোটখাটো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে সে একটা ফোনের দোকান থেকে। নরহরির যে কাস্টমার ওকে সাহায্য করেছিল সে নিজেও একজন দালাল। সেই নরহরির কাছে বায়না করেছিল সাভানাকে। সপ্তাহে 7 দিনই ওকে নিতে আসতো এই লোকটা, আবার দিয়েও যেত সন্ধে থাকতে। তার জন্য নরহরি বেশ মোটা টাকাই পেত ওই কাস্টমারের থেকে। কিন্তু নরহরি জানতেই পারেনি যে সাভানা ওই লোকটার ঘরে যাওয়ার পাশাপাশি পুলিশ ইন্সপেক্টর কুসুম সেনগুপ্তর বাড়িও যায় দুবেলা রান্না করে দিতে। নরহরির হাতে পড়ার আগেই এই ম্যাডামের বাড়িতে কাজের সন্ধান করেছিল সাভানা। পেয়েও গেছিল রান্নার কাজটা, কিন্তু তারপরেই ওর বাবা মারা যায়। তার সাথে মারা যায় তার সুখের জীবন। ওর মায়ের আগুনে পুড়ে যাওয়ার পর ওর মামার বাড়ি থেকে ওদের পরিবারের ওপর যে পুলিশ কেস করা হয়েছিল তাতে বার কয়েক ইন্সপেকশনে এসেছিল এই কুসুম সেনগুপ্ত ম্যাডাম। ওনার হাজব্যান্ড লয়ার, উনি সাভানার বাবার হয়েই কেসটা লড়েছিলেন। যোগাযোগটা ওখান থেকেই। নরহরির এই কাস্টমারকে তার শারীরিক চাহিদার হিসেবটা বুঝিয়ে দিনের নির্দিষ্ট সময়ের জন্য নরহরির ওই ঘরটা থেকে বেরোনো ওর জন্য খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়নি বটে। কিন্তু কুসুম ম্যাডামের কাছে প্রথমেই পুরোটা খুলে বলতে পারেনি ও। শোনো সাভানা, তোমার মতন সো কল্ড ভালো বাড়ির মেয়েদের অবস্থাটা আমি বুঝি। 2 এক্সট্রা ইনকাম করার চোরা টেন্ডেন্সিটা তোমাদের মধ্যে আছে বলেই আমার বাড়ি যেতে চাইছো, আর 2 পয়সার জন্যে। সাভানা আঁচল সামলাতে সামলাতে বলেছিল, ভুল জানো তুমি সবটা। আমি সৎভাবে কাজ করতে চেয়েও তো কাজ করতে পারছি না। ভালো কোনো কাজে নামতে চাইলে ওই জানোয়ারটা নরহরি কি আমাকে ছেড়ে দেবে? সে তোমার শরীরের দশাটা পড়ে এলে তোমাকেও মেরে ফেলবে। ও তারপর নতুন মাল, মুরগি ধরে আনবে। এই ঘরটা ওই সব কাজের জন্যেই ব্যবহার হবে, সেটা আমি বেশ জানি। এক সাভানা যাবে আর এক সাভানা আসবে, এটাই ওই ঘরের নিয়ম ডার্লিং, এটাই পৃথিবীর নিয়ম। সাভানা নিজের চোখের জল আড়াল করে ওই কাস্টমারের হাতের আঙুলের ফাঁকগুলোতে নিজের আঙুল ফাঁসিয়ে দিতে দিতে বলল, তাই তো আমিও বেরোতে চাই। যে কটা দিন বাঁচবো কিছু ভালো কাজ করে দেখতে চাই। তুমি আমাকে বাইরে নিয়ে চলো শুধু। আমি সারাটা দিন তোমার দেখভাল করব। মাঝে শুধু কিছুক্ষণের জন্য তোমার ফ্ল্যাট থেকে একটু বেরোতে দিও, ব্যাস, তাহলেই হবে। আমি সৎ পথে কয়েকটা পয়সা রোজগার করতে চাই। আর হ্যাঁ, তোমার কোনো ক্ষতি হবে না সাহানি বাবু। লোকটা প্রত্যুত্তরে সেই শয়তানি হাসিটাই হেসেছিল। কিন্তু এটা ঠিক যে সে রাজি হয়ে গেছিল শেষ পর্যন্ত। তুমি চাইলে আমার ওই রোজগারের সবটা আমি তোমাকে দিয়ে দেবো, শুধু একটু দম নিতে আমাকে বেরোতে দিও। ওই টাকা আমি নেব না সাভানা, ওটা দিয়ে তুমি তোমার নতুন জীবনটা চালিও। কাজ করে এদিক ওদিক বেরিয়ে নিও না হয়। বেশি দিন তো বাঁচতে দেবে না ওই নরহরি তোমাকে। নরহরিকে বিষয়টাতে মানাতে বেশ ভালোই খাটনি খাটতে হয়েছিল মিস্টার সাহানিকে। তবে ব্যাপারটাতে রাজি হয়ে গেছিল নরহরি। আর কিছুই নয়, কারণ অতিরিক্ত পয়সার লোভে। মিস্টার সাহানির সাবানার কাছে শর্ত বলতে একটাই, ও যেন কোনোভাবে ফেঁসে না যায়। তার জন্য কুসুম ম্যাডামের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নামার আগেই নিজের বেশভূষা পাল্টে ফেলতে হতো সাবানাকে। মিস্টার সাহানি তো দিনের ম্যাক্সিমাম সময়টা নেশায় চুর হয়ে থাকে, একা মানুষ বলে কথা। আর ওদিকে কুসুম ম্যাডামের বাড়িতে কাজ করেও ওনাকে সবটা বলতে পারছিল না সাবানা। মিস্টার সাহানিও তো ফেঁসে যাবে তাতে। আর এসব লোক তো জেলেও বেশি দিন টিকে না, ঠিক পয়সা খাইয়ে জামিন করে বেরিয়ে যায় লোহার গড়ার থেকে।
শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, আর বিশ্বাসঘাতকতা করার জন্য যদি জেল থেকে বেরিয়ে সাভানাকে কিছু করে দেয় তখন কি হবে? কিন্তু কুসুম ম্যাডামের কাছে কাজ করবার তো এই একটাই উদ্দেশ্য ছিল ওর, পুলিশি সাহায্য নিয়ে নরহরির এই বীভৎস চক্রটার বিনাশ করা। কিন্তু পুলিশি নজর থেকে আড়াল থাকেনি ব্যাপারটা। সাভানার অদ্ভুত আচরণ প্রায় লক্ষ্য করত কুসুম। সাভানা যে কিছু একটা বলতে চাইছে সেটাও টের পাচ্ছিল ক্রমশ, কিন্তু মেয়েটা ব্যাপারটা নিয়ে বলে উঠতে পারছিল না কিছুতেই। তাই কুসুমই একদিন কথাটা তুলল। তুই এখন কোথায় থাকিস বলিসনি তো? মামার বাড়িতে গিয়ে রয়েছিস নাকি আজকাল? কিচেনে দাঁড়িয়ে রাতের জন্য ডিম আর আলুর একটা তরকারি রাঁধছিল সাভানা। খবরের কাগজে চোখ থামিয়ে রাখা কুসুম ম্যাডামের মুখে কথাটা শুনেই থতমত খেতে শুরু করলো সাভানা। কুসুম এক নিমেষেই বুঝতে পারল ব্যাপারটা। কি হয়েছে বলতো? আগে তো এমন মুখ চোরা ছিলিস না তুই সাভানা। মা চলে যাওয়ার পরেও তো কটা দিন পড়াশোনা চালিয়ে গিয়েছিলি তুই। তখনও তো কত কথা বলতিস আমার সাথে, কত শত প্রশ্ন করতিস তখন। বাবা মারা যেতে কি এমন চুপচাপ হয়ে গেছিস নাকি? কোনো উত্তর দেয় না সাভানা। বাবা মার কথাটা উঠতেই জলে চোখ দুটো ভরে আসে ওর। চেষ্টা করেও সেই জল আড়াল করে উঠতে পারে না মেয়েটা। কিন্তু কুসুম ওকে ছাড়ে না কোনো মতেই। বারবার জানতে চাওয়াতে ওর সাথে ঘটতে থাকা ঘটনাগুলোর আউটলাইন বলে দিতে বাধ্য হয় সাভানা। আচ্ছা, কেমন দেখতে বলতো ওই নরহরিকে? 50-এর ওপর বয়স ম্যাডাম। ঘাড় বলতে যেন কিছু নেই, ধপধপে না হলেও গায়ের রংটা সাদাই বলা যায় এক প্রকার। চেহারাটা খুবই বিকট, একদম মোটা। ওর চোখগুলো দেখলে না আমার এখনও কীরকম একটা ভয় করে। আমি কোনো পুরুষের ওই রকম চোখ আজ অবধি দেখিনি। আর ওই কপালের দিকে একটা লম্বা গর্তের মতো দাগ আছে। জায়গাটা কোথায় বল এবার? সাভানার সাহস যেন তুঙ্গে উঠেছে এখন। একধার থেকে সব বলে গেল ও একদমে। শুধুমাত্র মিস্টার সাহানিকে নিয়ে কোনো কথা বলেনি। খালি লোকটার প্রতি কোনো কারণে একটা দুর্বলতা জন্মেছে সাভানার। তোকে আমার কাছে আসতে দেয় ওই নরহরি, নাকি লুকিয়ে আসিস? লুকিয়েই বেরোই। ও ঘরে থাকে না তো সারাদিন। আর বাড়ির বাকিরা কিছু বলে না? না, আমার সাথে ওরা সেভাবে কথাই বলে না ম্যাডাম। ম্যাডাম নয়, দিদি। আমাকে এবার থেকে দিদি বলে ডাকিস, কেমন? সেদিন সাভানা ফেরার আগে দোকান থেকে এক ধরনের ওষুধের ডাস্টের প্যাকেট এনে ওর হাতে দিয়েছিল কুসুম সেনগুপ্ত। বলেছিল, শোন, আমি তোকে একটা টাচ স্ক্রিন ফোন দিচ্ছি, সেটাতে তোকে ছবি তোলাও শিখিয়ে দিচ্ছি। এক কাজ করবি বুঝলি? এই নে, এটা নে। লোকটার জলের বোতলে ওর জল খাওয়ার আগেই এটা মিশিয়ে দিবি। দেখবি মরার মতো ঘুমিয়ে পড়েছে। তারপর ওই ঘরটার কয়েকটা ছবি ক্লিক করবি। আর শোন, লোকটার ছবি নিতে ভুলিস না যেন। ছবি তুলেই আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবি। সেটাও আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আমি ভোর রাতেই তোর ওখানে চলে যাব। আর একটা দিনও তোকে ওখানে থাকতে হবে না। ওই নরহরির বংশ ধ্বংস করতে ওকে জেলে নিয়ে যেতে হবে। না জানি আরো কত বড় বড় গুন্ডা মাফিয়া জড়িয়ে আছে এই কেসটাতে। নরহরির ছবি তোলা হয়ে যেতেই ফ্ল্যাশ জ্বালিয়ে গোটা ঘরের বেশ কিছু ফটো তুলল সাভানা। আলো ঝলকে উঠল দামিনীর আধ ভেজা চোখ দুটোতে। দুম করে ঘরটার বড় আলোটা জ্বলে উঠল কিভাবে সেটাই দেখতে যাচ্ছিল। তখন একটা পেশিবহুল হাত ওর কোমর ধরে ওকে মাটিতে আছড়ে ফেলল। নরহরি মরেনি, কপাল থেকে এখনো রক্ত চুঁয়ে পড়ছে লোকটার, তাও হাতে কি জোর। দামিনী এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল খুব। এই লোকটার হাত থেকে বেঁচে ওঠা ওর পক্ষে এখন যেন অসম্ভব মনে হচ্ছে। নরহরি আর রিস্ক নিতে পারছিল না। মেয়েটাকে এতটা ডেঞ্জারাস মনে হয়নি ওর। ফুলদানিটা যেভাবে কাজে লাগালো ওকে মারতে,
এ মেয়েকে মালিকের পাহারায় রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে রাখলে দুঃসাহস দেখাতেই থাকবে ও। দুদিন আগে এত কষ্ট করে আনা মেয়েটাকে তো আর মেরে দেওয়া যাবে না এভাবে। লাভের চাইতে তাতে ক্ষতি হবে বেশি। টুটি চিপে ওকে কিছুক্ষণের জন্য নেতিয়ে রাখলো নরহরি। তারপর ফোন লাগালো ওদের মালিকের অ্যাসিস্ট্যান্টকে। হ্যাঁ হাদির ভাই, নরহরি পাল কথা বলছি। শোনো আমার কথা। লাস্ট যে মেয়েটাকে এনেছি সে আমাকে খুন করতে গেছিল। একে আমি এখানে রাখছি না, আর মালিকের গাড়ি পাঠিয়ে দিও সকালে আলো ফোটবার আগেই। ওখানকার মাগিগুলোর সাথে এটাকেও রেখে দিতে হবে। একে রাখছি না আর এখানে। মালিককে বলে কার পাঠিয়ে দিচ্ছি, তুই টেনশন মত কর। ওটাকে আমার হেফাজতে রাখতে হবে, তারপর দেখছি। ফ্রেশ মাল তো। এটা যে একটা চক্র সেটা অনেক আগেই বুঝতে পেরে গেছিল দামিনী। কিন্তু লোকটা যদি এইভাবে মেয়ে বেচে টাকা কামায় তাহলে সকল রাজার হালে থাকে না কেন? এই শ্যাওলা পড়া বাড়িতে কেন থাকে? দোতলার ভাড়া থেকেও তো অনেক টাকা পায় লোকটা। কি করে এত টাকা দিয়ে? কি জন্যই বা করে এসব নোংরা কাজবাজ? দামিনী কায়দা করে ব্যাপারটা জানতে চেয়েছিল নরহরির থেকে। শিয়ানা নরহরি কিচ্ছুটি বলেনি, কেবল হেসে বিছানায় শুয়ে পড়েছিল। আর তখনই দামিনী রাগে আর যন্ত্রণায় ফুঁসতে ফুঁসতে মেরে ফেলতে গেছিল এই লোকটাকে ফুলদানিটা দিয়ে। ভোর হতেই দামিনীকে ক্লোরোফর্ম দিয়ে নিয়ে গেছে আধির নামের ওই লোকটা। কলকাতা সহ আরও বেশ কয়েকটা বড় শহরে যে ওমেন ট্রাফিকিংগুলোর মাথা, তারই অ্যাসিস্ট্যান্ট এই আধির। নরহরি এরই দাস বলতে গেলে। আর ওদের সবার মাথা যে লোকটা, সে আপাতত বস্টনে, আমেরিকায়। না, ফুর্তি করতে নয়, এদেশে কোনো একটা কেচ্ছা বাঁধিয়ে গা ঢাকা দিতে লোকটা এখন ওখানে। ইন্সপেক্টর কুসুমকে যে সাভানা এই ডেরার হদিস দিয়েছে সেটা টের পেতেই সাভানার বুকের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছিল নরহরি। কুসুম আর হদিসই পায়নি সাভানার। স্বাভাবিক নিয়মে কোনো প্রমাণ না থাকায় নির্দোষ প্রমাণিত হয়ে গেল নরহরি পাল। সেদিন রাতের ঘটনাটা ঘটেছিল কিছুটা এরকম। সাভানা ছবিগুলো তুলে রেখে কুসুমকে ডিরেক্ট ফোন করে। ও ভেবেছিল নরহরি ঘুমোচ্ছে, কিন্তু শয়তানদের কি ঘুমোতে আছে? তাহলে নরক পাহারা দেবে কে? হ্যাঁ ম্যাডাম, আমি ছবি তুলে নিয়েছি। আপনি কখন আসবেন? হ্যাঁ সাভানা, তোর কলেরই অপেক্ষা করছিলাম। লিসেন কেয়ারফুলি, ভয় পাস না, তুই নর্মালি শুয়ে পড়। আমি আর কিছুক্ষণের মধ্যেই থানা থেকে বেরোচ্ছি, ঠিক আছে? ফোন রাখতেই পিছন থেকে সেই থাবা, আর তারপর বুকের উপর ছুরি গাঁথার আওয়াজ। সাভানার ভীত চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইল মুহূর্তেই, আর বাঁচেনিও। ওই রাতেই ওর বডিটা লুকিয়ে ফেলেছিল নরহরি। কুসুম তথা সমগ্র পুলিশ ফোর্স ইন্সপেকশনে এসেও কিচ্ছুটি টের পায়নি পরের দিন। এই কাজটা নরহরি করেছিল ঠিকই, কিন্তু মানুষ খুন করার মতন লোক কিন্তু ছিল না কোনোদিনই। এসব কাজে ও জড়িয়েছে অন্য কারণে। মালিক আর আদির ভাইয়ের থেকে কোনো টাকাইও নেয় না প্রথম দিন থেকে। শুধু নতুন নতুন কচি শরীরের লোভে আজও এত দূর। ওর সোর্স অফ ইনকাম বলতে এই দোতলায় ভাড়া থাকা লোকগুলোর ভাড়া। মেয়েদের বেচেও টাকা নেয় বটে, কিন্তু সে টাকা আদিরের হাতে চালানো হয় ফের। সাভানাকে ছোঁড়া চালিয়ে ওর মনে এক চুলও শান্তি নেই। মনটা অস্থির হয়ে আছে এই ঘটনার পর থেকে। রোজ রাতে মদের নেশায় চুর হয়ে না থাকলে ওর প্রচন্ড কষ্ট হয়। দামিনীর ওপরও সেভাবে অত্যাচার করেনি তাই এখনো পর্যন্ত। ভেবেছিল এই মেয়েটাকে যত্ন করে নিজের কাছে রেখে ও নিজের পাপটাকে ক্ষয় করার চেষ্টা করবে, কিন্তু দামিনী ভীষণ নৃশংস। অবশ্যই বয়সের হিসেবে ওকে মানায়ও সেটা, কিন্তু এই দামিনী ওর শেষ শিকার। ও এবার লম্বা সময়ের জন্য কোথাও একটা চলে যাবে বলে ঠিক করে ফেলেছে গত রাতেই। আর তার ব্যবস্থা আজই করে ফেলবে সে। সবটা ভেবে মালিককে ফোন লাগায় সে। হ্যালো
নরহরি পাল কথা বলছি। নরহরি শুনতে পেল পাশ থেকে ইংরেজি বলা কয়েকটা মানুষের স্বর শোনা যাচ্ছে স্পষ্ট। ওপার থেকে কোনো কথা ভেসে আসার এক মুহূর্ত আগেই নরহরি বলে উঠল কথাটা, আমি চলে যাচ্ছি মালিক, আর আর কলকাতায় থাকবো না ঠিক করেছি। তোমার শরীর আর গরম হচ্ছে না না সোয়ার? আর কিছু না বলে ফোনটা কেটে দিয়ে কল লাগালো আদিরকে। নরহরি দমদম এয়ারপোর্টে পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। গাড়ি স্পিডোমিটারের কাঁটা তখন 70 ছুঁই ছুঁই। আদির ভাই নরহরিকে ফোন করেছিল বার কয়েক, কিন্তু ও ইচ্ছে করেই তোলেনি ফোনটা। ওর আর ভাল লাগছে না এইসবের মধ্যে। সাভানা মেয়েটা মন্দ ছিল না, আর কিছুদিন পরই ওকে মালিকের কাছে পাঠিয়ে দিত, তাতে অন্তত বেঁচে থাকতো মেয়েটা। হ্যাঁ, সেদিন পুলিশ না ডাকলে ও হয়তো বেঁচেই থাকতো আজ। আপন মনে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গাড়িটা। হঠাৎ পাশ থেকে একটা গাড়ি এসে ওভারটেক করলো নরহরির গাড়িটাকে। মুহূর্তেই সামনে চলে এলো গাড়িটা। অনেক কষ্টে ব্রেক চাপলো নরহরি যে গাড়িতে ছিল সেই গাড়ির ড্রাইভার, তাও কিচ্ছু হলো না। নরহরির কপাল গিয়ে ঢুকে গেল স্টিয়ারিংয়ে, আর ড্রাইভারটার মাথায়ও চোট লাগলো স্টিয়ারিংয়ে ছিটকে পড়ে। সামনে থাকা গাড়িটার মালিক ততক্ষণে গাড়ি থেকে নেমে এসেছে বাইরে। একজন মহিলা, নাম কুসুম সেনগুপ্ত, সাথে ওর এক জুনিয়র। গাড়িটা ওরই পার্সোনাল। যেহেতু নরহরির বিরুদ্ধে যথাযথ কোনো প্রমাণ ও এতদিনে জোগাড় করে উঠতে পারেনি, সেহেতু ও কেসটা নিতে পারেনি। সাভানা নিখোঁজ হওয়াতে ওর কাকার সাথে কথা বলে এসেছিল কুসুম, কিন্তু লোকটা পাত্তাই দেয়নি বিষয়টাতে। আজই কয়েক ঘন্টা আগে একটা আননোন নাম্বার থেকে কল আসে কুসুমের ফোনে। কুসুম তখন লাঞ্চ করছিল, তাই ফোনটা স্পিকারে দিতেই অদ্ভুত সুরে ফোন থেকে ভেসে আসলো, হ্যাঁ ম্যাডাম কুসুম সেনগুপ্ত কথা বলছেন? হ্যাঁ বলছি, বলুন কে, কি চাই? সে আমি যেই হই, একটা খবর দেওয়ার আছে। নরহরি পাল আজ আউট হয়ে যাচ্ছে দুপুর 1:30টার দিকে দমদম এয়ারপোর্টে, সো বি প্রিপেয়ার্ড। কিন্তু আপনি কে বলুন? ফোন কেটে যায়। আর ওই নাম্বারটায় ফোন লাগাতে পারেনি কুসুম। নাম্বারটা ট্রেস করা সম্ভব হচ্ছে না কোনো কারণে। অগত্যা নরহরিকে হাতে নাতে পাকড়াও করতে তখন তারই সাথে লাঞ্চ করতে বসা একজন অনুগত জুনিয়র ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে। কাজ হয়েও গেল। ড্রাইভারকে সামান্য ফার্স্ট এডের ব্যবস্থা করে দিয়ে নরহরিকে গাড়িতে তুলে নেয় কুসুম। অনেকবার জিজ্ঞাসার পরও কোনো কিছু বলছে না দেখে জুনিয়র ছেলেটিকে চলে যেতে নির্দেশ দিল কুসুম। পরম, তুমি বাড়ি যাও, কেসটা আমি একাই দেখছি, এর মুখ আমি একাই খুলিয়ে নেব। ম্যাডাম, আমার মনে হয় ওকে থানায় নিয়ে যাওয়াটা কিন্তু দরকার ইমিডিয়েট। তোমাকে তো বলেইছি আমাদের কাছে ওর বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ নেই, ওকে আমরা এখনই থানায় নিয়ে যেতে পারি না। পরম চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কুসুম নিজের ক্রোধ সংবরণ করে নিয়ে বলল, তুমি এখন যাও, এই মালটাকে আমি সামলে নেব। নরহরি পাল কোথায় ম্যাডাম? ও এখন কি অবস্থায় আছে? কথা কি স্বীকার করেছে আপনার কাছে? হ্যাঁ। কুসুমের চোখ জ্বলে উঠে ফের নিভে গেল। ও মাথা ঠান্ডা করে বলল, লোকটা বেকসুর আমি বিশ্বাস করিনি, বেঁধে রেখে দিয়েছিলাম আমার বাড়ির পেছনে স্টোর রুমে। সকালের দিকে দেখলাম কিভাবে কায়দা করে পালিয়ে গেছে। পরম ফের একটা প্রশ্ন করতে গেল, কিন্তু কুসুম হাত দেখিয়ে থামিয়ে দিল ওকে, আর গলার স্বর চড়িয়ে বলল, লিসেন পরম, আমি না সামান্য ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। এই বিষয়টা নিয়ে সেকেন্ড টাইম থেকে আর কোনো প্রশ্ন তুমি করবে না। যাও, গতকালের কেস ফাইলসগুলো আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, থানার মধ্যেও যেন এই কথা 5 কান না হয়। পরম চুপচাপ চলে যায় ফাইলগুলো আনতে। তারপর থেকে আর কোনো প্রশ্ন করে না সে এই বিষয় নিয়ে। সময়ের কাঁটাটা বিছিয়ে নি কয়েক বছর আগে। একটা দামি বার কাম রেস্টুরেন্টে বসে মদ্যপান করছিল নরহরি। সদ্য এই শহরে বসেছেও। বয়স আন্দাজ 27-28 মতো। ওর প্রেমিকার থেকে 2 লাখ টাকা ধার হিসেবে এনে
ওটা দিয়ে সুদের ব্যবসা শুরু করলো। কিন্তু শহরের চোরা স্রোতের ঘ্রাণ ওকে হাতছানি দিতেই ও ভুলে গেল গ্রামে থাকা ওই প্রেমিকার কথা। আর সুদের কারবার আরও জমতে থাকলো তার। ঢুকে গেল গ্রামে ওর অপেক্ষায় বসে থাকা সেই মেয়েটা। মেয়েদের নরম শরীরের হাতছানি ওকে রোজ রাতে ডেকে আনত বিভিন্ন রকমের রেস্তোরাঁয়। সেদিন মদের পাত্রে চুমুক বসাতে যাবে ও, এমন সময় একটা বেটে খাটো লোক এসে ওর সামনের চেয়ারটা টেনে বসল। তারপর যে প্রপোজালটা ওকে দিল তাতে প্রথমটাতে নরহরির বুক ছ্যাঁত করে উঠলেও পরে ঠোঁটের কোণ দিয়ে মদের পরিবর্তে লালা ঝরে পড়েছিল ওর। সুবিধা হলো ব্যাপারটাতে, ও যে দোতলা বাড়িতে এসে থাকছিল সে বাড়ির মালকিন ওকে ছেলের চোখে দেখতে শুরু করেছিল। মরে যাওয়ার আগে ওর নামেই দোতলাখানার দায়িত্ব দিয়ে দেয় সেই মহিলা। সুযোগটা কাজে লাগায়ও। পাড়াটা এমনিতেই নোংরা নামে খ্যাত। খুব একটা অসুবিধা হলো না ওর, যেহেতু ওপর তলাটা ওর নামেই, তাই ওর কাজে ঘাঁটাতো না ওখানকার ভাড়াটিয়ারা। ও হ্যাঁ, বার কাম রেস্টুরেন্টে সেদিন এই আধির ভাই ওকে মেয়ে ধরার ব্যবসা করার মতলব দিয়েছিল। সেই থেকে আধির ভাই ওর মাথা, আর সাথে সব রকম অসৎ পরামর্শদাতা। মেয়েগুলো পুরনো হলে আধির ভাইয়ের হেফাজতেই পাঠিয়ে দিত নরহরি। দুজন তো এতগুলো কাপুরুষের শরীরে অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল ওই ঘরটাতেই। আশেপাশের লোকগুলোর কোনো রকম কোনো হেলদোলি থাকতো না এসবে। নরহরির আধির ভাইয়ের সাথে পরিচয় হবার পর ওই মালিকটার সাথে ওখানে বসেই হাতের ইশারায় আলাপ করিয়ে দিয়েছিল আধির ভাই। লোকটাকে অদূরে বসে থাকতে দেখেছিল নরহরি। বাইরে থেকে দেখলে মনে হবে সুপুরুষ, তবে শুধু চেহারাটাই। মনটা নরহরির থেকেও যে কত গুণ বেশি নোংরা সেটা বুঝতে বেশি সময় তার লাগলো না। কতবার নরহরি বেরোতে চেয়েছে এই দূষিত চক্রটা থেকে, কিন্তু পারেনি। যেন এতদিন নেশায় পেয়ে বসেছিল ওকে। আর আধিরও তো মাথাটাই খেয়ে নিয়েছিল ওর এতদিনে। কত নোংরা কাজই না করে ফেলেছিল নরহরি এই আধিরের কথা শুনে। আজ সেই আধিরের কারসাজিতে পড়েই নরহরিকে প্রাণ দিতে হলো শেষমেশ। দামিনী বসেছিল অন্ধকার ঘরটাতে, তবে পুরোপুরি অন্ধকার নয় ঘরটা। একখানা নিয়ন লালচে আলো জ্বলছে পাশের ঘরটাতে। জানলার ফাঁকটা থেকে সেই আলোটাই আসছে দামিনীর দিকটায়। জানলা বললে অত্যুক্তি হবে, শুধু দেওয়ালে জানলার জন্য ঘর করা, তাই ওই আলোটাই এত জোরালো মনে হচ্ছিল। ঘুম হয়নি ওর দুরাত। সেদিন নরহরির খেলাটা ধরতেই পারেনি ও। এখন এখানে পৌঁছে বুঝতে পারছে যে কি মাত্রা ডেঞ্জারাস চক্রে পা গলিয়ে ফেলেছে ও। সেদিন নিজেকে বাঁচাতে গিয়ে। মলিনা, আলো বন্ধ কর, এদিকের ম্যাডাম ঘুমোতে পারছে না কাল থেকে। চমকে উঠে তাকালো দামিনী। বেটে অথচ রোগা চেহারার একটা আধবয়স্ক লোক দাঁত কামড়ে হাসছে। কি নোংরা তার দৃষ্টি। লোকটা কাছে এসে হাঁটু গেড়ে দামিনীর সামনে বসল। শক্ত হাতখানা এগিয়ে ধরল দামিনীর চিবুকের কাছে, আর গনগনে স্বরে বলে উঠল, আলো নিভে গেছে, अब घूमो, नहीं तो चेहरे में जिल्ला कैसे रहेगा। और हाँ, नाम याद रखना मेरा, आधिर। नरहरि के खत्म करेছি, तुम भी। কেটে গেছে এক সপ্তাহ। আজ দামিনীদের কোথাও একটা নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল। সময়ের আগে তুলে দিয়ে ওদের মোটামুটি সেদ্ধ খাবার খেতে দিয়ে চোখ বাঁধা হলো প্রথমে। তারপর দামিনী সহ 7-8 জন মেয়েকে একটা বড় গাড়িতে তোলা হলো। গাড়ির কাঁচ কালো, বাইরে থেকে ভেতরটা দেখা যায় না, আর ভেতরে যারা আছে তাদের চোখ আঁটা মোটা রাবারের ব্যান্ড দিয়ে। প্রায় ঘন্টা 3 পর একজন লোককে পাহারাতে দিয়ে আধির আর আরও 3 জন লোক গাড়ি থেকে নেমে গেল একটা ধাবার সামনে। চোখ বাঁধা থাকলেও দামিনী নাক ডাকার শব্দে স্পষ্ট টের পেল পাহারা দিতে বসা লোকটা ঘুমোচ্ছে জোরে নাক ডেকে।
এটাই সুযোগ। ব্যস্ত রাস্তার একপাশে গাড়ি দাঁড় করানো। দামিনীর জ্যাঠাদের ছিল গাড়ির ব্যবসা। ও সেই ছোটবেলা থেকে গাড়ির ভেতর বসে খেলা করেছে। এসব গাড়ির দরজার লক খোলা মোটেই কষ্টসাধ্য নয়। জানলার কাঁচের পাশে একটা বোতামকে তুলে ধরে ওপরে টানতে হয় লক খুলতে। আর ওর পাশে বসে থাকা মেয়েটার এক হাতে একটা চোট লেগেছিল 3 দিন আগে, কাজেই তার হাতটা বাঁধেনি আধির। ওই মেয়েটাকেই প্ল্যানটা খুলে বোঝালো দামিনী। সময় বেশি নেই, যা করতে হবে একদম তাড়াতাড়ির মধ্যে মাথা খাটিয়ে। মেয়েটিকে বুঝিয়ে গাড়ির লকটা ঠিক কেমন সেটা জেনে নিয়ে ডিরেকশন দিতে থাকলো দামিনী। 2 মিনিটও সময় লাগলো না ওটা খুলতে। হাতের স্পর্শে সবাই সবাইকে বুঝিয়ে দিতে থাকলো বেরোনোর কথা। যতই হোক, একে ওদের চোখ বাঁধা ছিল, আর উল্টো দিকের ধাবা থেকে আধির নজর রাখছিল গাড়ির ওপরে। চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নেমে পালানো দুষ্কর। তারপর আবার আধিরের শয়তানি নজর এড়ানো, আর হলো তাই। সবটা ভেস্তে গেল মুহূর্তের মধ্যে। আধির ছুটে এসে ওদের গাড়িতে তুলল, আর তারপর বল, আর পালাবি তুই? হ্যাঁ, সাবধান করেছিলাম সেদিন রাত্রে। নরহরিকে লোক লাগিয়ে মেরেছি, তুইও মরে যাবি দুঃসাহস দেখালে। তোর জন্য ওই বাকি 6টা মেয়েও বেরোনোর সাহস করছিল আমার চঙ্গুল থেকে। তুই তো মরবি শালি মাগি কোথাকার। ওদের এমন ধুয়েছি না সবকটাকে, আর জিন্দেগিতে ওরা পালানোর পথ পাবে না। আর এই যে তুই, তোকে তো আজ আমি বাঘের মতন ছিঁড়ে খাবো। দেখি দেখি কে বাঁচায় তোকে শালি। বলতে বলতে এলো পাথারি নখ চালাচ্ছিল আধির দামিনীর সমগ্র শরীর জুড়ে, আর মাঝে মাঝে দম ফেলছিল। আধিরের খেলা শেষ হতে ভোর হয়ে গেছিল। দামিনীর শরীরটা আধ মরার মতন তখন পড়ে আছে শক্ত তক্ত বসে। চোখ দিয়ে নেমে আসছে করুণ জলের ধারা। কেউ কি আসবে না ওকে বাঁচাতে? কি এত পাপ করেছে ও যেখানে এসে দাঁড়িয়েছে? এতদিন হয়ে গেল, আকাশটাও দেখতে পায়নি মেয়েটা। এভাবে বেঁচে থাকা যায় না। ও আর পেরে উঠছে না। ঈশ্বরকে কি করে ডাকতে হয় এই রক্তাক্ত শরীর আর মন দিয়ে, সেটাও যে ওর জানা নেই। পরম থানাতেই ছিল। সেখানকার টেলিফোন থেকেই একটা ফোন করে নিল কাকে। একজন যুবক, পুলিশ আছে সেও। তাই ফোন করে রেডি থাকতে বলে দিল গাড়ি নিয়ে। কুসুম ম্যাডামকে আর কিছু জানানো যাবে না। এবার একাই পুরো কেসটা লড়ার জন্য প্রমাণ টেনে বের করতে হবে। সেদিনে সে নরহরির ড্রাইভারের থ্রুতে নরহরির অ্যাড্রেসটা জানতে ওর বেশি সময় লাগলো না। অ্যাড্রেসটা নিতে ড্রাইভারকে কিছু টাকা খাওয়াতে হয়েছে। এই যা বলছি দাদা, নরহরি বাবু কি এ বাড়িতেই থাকেন? হ্যাঁ, আগে হ্যাঁ, ওই ওপরতলায় স্যার। তবে বেশ কয়েকদিন ধরে না বাড়ি ফেরেনি সে। দেখুন ওপরে গিয়ে যদি কেউ খোঁজ দিতে পারে। এই জায়গাটা বেশ্যাপল্লী হিসেবে খ্যাত, সেটা পরম জানে। ওমেন ট্রাফিকিং কেসগুলোর আঁতুর ঘর নয় তো এটা। নরহরি মেয়ে নিয়ে ব্যবসা করত, সেটা তো কুসুম সেনগুপ্ত বলেই ছিল। নরহরি সম্বন্ধে যথেষ্ট প্রমাণ না নিয়ে গিয়ে কেসটা খাতাতেই তোলেনি কুসুম। ওপরতলায় গিয়ে লম্বা বারান্দা একজন বয়স্ক মহিলা আর একটি বাচ্চা মেয়েকে বসে বসে হাসি ঠাট্টা করতে দেখে তাদের দিকে এগিয়ে এলো পরম। हाँ बाबू बोलिए, क्या चाहिए? नरहरि पाल, उसके बारे में कुछ जानती है आप? यही रहता है ना वो? आप कौन? माँ जी, मैं नरहरि का पुराना दोस्त। ओहो बेटा, वो तो कुछ दिनों से गायब है। पता नहीं कहाँ है। घर बंद है उसका। वो जो सीधा कमरा देख रहे हो, वहाँ रहता था वो। পরম বুঝতে পারল ওর ভুল হচ্ছে। নিজেকে নরহরির বন্ধু বলে পরিচয় দিলে ওর ব্যাপারে আসল তথ্য পাওয়া যাবে না এভাবে। তাই মেঝেতে বাবু হয়ে বসে পড়ল জুনিয়র ইন্সপেক্টর পরম, আর বলল, देखिए माँ जी, अब आपसे क्या छिपाना, आप तो हो ही मेरी माँ जैसी। आपको बांग्ला मालूम है? मतलब कुछ बोल या समझ सकती है आप? हाँ, वो थोड़ा थोड़ा काफ़ी है। देखिए माँ जी,
मतलब আমি पुलिस नरहरी बाड़ी नहीं केन बोलते पारें कि आप बिल्कुल चिंता मत कीजिए, बस आप बस सच बोलिए, कोई दिक्कत नहीं होगी आपको। দেখো বেটা, আসল মে ও মেয়েদেরকে নিয়ে আসে বিয়ে করে, তারপর ওই লড়কিদেরকে নিয়ে ব্যবসা করে ওর ওই ঘরে, লোক লাগায়, পয়সাও পায়। আমার তো মনে হয়। ধন্যবাদ মাজি। তার মানে আপনি জানেন না যে সে এখন কোথায়, তাই তো? না বেটা, সচ বলছি আমি, অনেক দিন হলো বাড়ি বন্ধ আছে ওর। ठीक है माजी, আপনি मुझे आशीर्वाद कीजिए যেন আপনার নরহরিকে আপনার কাছে নিয়ে আসতে পারি আমি। জিন্দা ইয়া মুর্দা বেটা? নরহরি সেদিন যেই গাড়িতে করে এয়ারপোর্ট যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভারকে আবার ধরা হলো। সেও আর কোনো তথ্য দিতে পারল না। পরদিন বিকেলের কিছু আগে আবার রহস্যের আঁতুরঘর তথা নরহরির ঘরে এলো পরম। এবার ভাগ্যটা ভালো ছিল। নরহরি মেয়েগুলোকে যে গাড়িতে করে কোথাও নিয়ে যেত সেই গাড়ির নাম্বার পাওয়া গেল একটি লোকের কাছ থেকে। লোকটা আশেপাশেই থাকে। সোজা ওর কাছে এসে লোকটা জিজ্ঞেস করলো, পুলিশ তো? নরহরি হাওয়া হয়ে গেছে, তার খোঁজে এসেছেন নিশ্চয়ই, কেসটাতে হেল্প করতে পারি। বোঝা গেল নরহরিকে নিয়ে লোকটার অনেক তথ্য জানা আছে, কিন্তু আর বেশি তথ্য পরমের লাগলো না। গাড়ির নাম্বার ট্রেস করে আদির ভাইকে পাওয়া গেল। সে যে এই কেসে জড়িত সেটা প্রমাণ করতে ক্রিমিনাল মঞ্চে আরেকজনকে দাঁড় করাতেই হয়, নরহরিকে, যে খুন করল শেষ পর্যন্ত, কুসুম সেনগুপ্ত, সো কল্ড ইন্সপেক্টর কুসুম সেনগুপ্ত। সেদিন কুসুমের বাড়ি থেকে আসার আগে একটা পেন ক্যামেরা ফিট করে দিয়ে এসেছিল পরম। এটা ওর চালাকি ছিল। কুসুম যে এ ব্যাপারটার সাথে জড়িত সেটা আন্দাজ করতে বেশি সময় লাগেনি পরমের। যখন কুসুম নরহরিকে থানায় না নিয়ে গিয়ে ওর বাড়ি নিয়ে গেল, তখনই ব্যাপারটায় একটু সন্দেহ হয় পরমের। যতই প্রমাণ না থাকুক, নরহরিকে পুলিশের ডান্ডা খাওয়ালে প্রমাণ চলে আসতো অনেক। কিন্তু কুসুম তো চালাক। ক্রিমিনালদের ওপর মহল থেকেই কুসুমকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল নরহরিকে শেষ করার জন্য। থানায় নিয়ে গিয়ে তো আর খুন করা যায় না, তাই এই কৌশল। পরমে রেখে আসা ক্যামেরায় নরহরিকে খুন করার কেসটা পুরোটা দেখেছে পরম। ওর হাতে কোনো এভিডেন্স তখন ছিল না, তবে এখন আছে। কুসুমকেই আগে পাকে নামাতে হবে। ও ধরা দিলেই সব কটা ধরা পড়বে। কুসুম হলো এই চক্রের সেই কান যা টানলে মাথা আসবে। হ্যাঁ ম্যাডাম, থানায় আসতে পারবেন একবার? কেন হঠাৎ? ম্যাম, রাজীব স্যার এসেছেন, দেখা করবেন আপনার সাথে কি একটা কারণে, তাই ডাকছেন। রাজীব স্যার বলতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের রাজীব নিয়োগী? ইয়েস ম্যাম। কিন্তু উনি তো হারকিউলিস কেসে। যাকগে, তুমি গিয়ে জানাও, আমি আধ ঘন্টার মধ্যে ঢুকছি। ওকে ম্যাম, আমরা অপেক্ষা করছি। ঘড়ি ধরে 45 মিনিট পর কুসুম ভেতরে এলো। চোখ দুটোর তলায় কাজল লাগানো, মাথার চুল আঁটোসাঁটো করে বেঁধে খোঁপা করা। সুষ্ঠু দৈহিক গঠনের অধিকারিণী কুসুম যে মানসিকভাবে এতটা বিকৃত এটা কল্পনাও করতে পারে না রাজীব নিয়োগী। এতদিন কুসুমকে অন্তর থেকে শ্রদ্ধা করলেও গতরাতে জুনিয়র অফিসার পরমের কাছে সবটা শুনে এবং উপযুক্ত প্রমাণ চাক্ষুষ করে উনি হতবাক। ভেতরে আসবো স্যার? আসুন ম্যাডাম। রাজীব স্যারের দিকে তাকিয়ে সৌজন্যের হাসি হেসে ভেতরে ঢুকলো কুসুম। এবার রাজীব স্যার একটা ফাইল নাড়াচাড়া করতে করতে বললেন, ম্যাডাম, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, একটা ওমেন ট্রাফিকিং র্যাকেট কিন্তু খুব বাড়াবাড়ি করছে। আপনাকে দায়িত্ব দিচ্ছি, খুঁজে বের করুন। আর হ্যাঁ, ওরা যদি জানতে পারে কেসটা আপনি নিচ্ছেন, আপনার সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার লোভ আপনাকে দেখাতে পারে। আপনি বিক্রি হবেন না সে ভরসা আমার আছে, তবুও আগের থেকে অ্যালার্ট করলাম। 3 জন 17-18 বছরের মেয়ের মিসিং ফাইল এসেছে, আপনাকে দিচ্ছি সেগুলো। একটু দেখুন বিষয়টা। কিছুদিন আগে কলকাতায় পুরুষরা নিরাপদে ছিল না, আর এখন মহিলারা। হ্যাঁ স্যার, আমি দেখছি। থ্যাঙ্কস ফর ট্রাস্টিং মি। ম্যান হান্টের পর একটা ওম্যান হান্ট আমি হতে দেব না।
না হলেই ভালো। গুড ফর ইউ অ্যান্ড গুড ফর আস। আমি দেখতাম কেসটা, বাট জানোই হয়তো ওই হারকিউলিসের ম্যাটারটায় আমি একটু বিজি। ফিকে হয়ে এসেছিল কুসুমের মুখ। ও যে অনেক দিন আগেই ওই চক্রান্তের কাছে বিক্রি হয়ে গিয়েছে, এটা যদি প্রকাশিত হয়ে যায় কোনোভাবে, তাহলে চাকরিটা তো আর থাকবে না। উল্টে না 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 না, কিছু একটা করতেই হবে। ধরা পড়ে যাওয়ার আগে কিচ্ছু একটা করতেই হবে। কুসুম বেরিয়ে এসে নিজের টেবিলে গিয়ে বসলো। দু একটা কেস ফাইল একটু নাড়াচাড়া করে দেখবার আছে, সেটাতেই আপাতত মন দেওয়ার চেষ্টা করলো। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভীতিটা ওকে কাবু করে ফেলেছে ইতিমধ্যেই। পরম আর রাজীব স্যার এই বিশেষ মিশনে একসাথে আছেন। একটা ভিআইপি নাম্বার থেকে কুসুমকে ফোন করলো পরম। স্থানীয় একটি চায়ের দোকানের লোককে দিয়ে বলালো, কুসুমজি বলছেন? আজ ডেরায় চলে আসুন, একা আসবেন জি, আপনার সাথে মালিক পক্কা কথা বলবে। এই বলেই ফোন কাটার সঙ্গে সঙ্গে কুসুম থরথরেই কাঁপতে থাকে। ডিউটি ফেলে এখন ওই পিশাচদের দলে দেখা করতে যাওয়াটা রিস্ক হয়ে যাবে বলে মনে হয়। কিন্তু এতগুলো টাকা খেয়ে ফেলেছে অলরেডি, এবার রিস্ক না নিলে ওর জীবনটাকেই রিস্কে ফেলে দেবে ওই শয়তানগুলো। কুসুম ঝটপট উঠে দাঁড়ালো। ওর মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে মিটিংটা সেরে এসে ডিউটি ফের জয়েন করাটা উচিত। তাই আর দেরি না করে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সোজা গাড়িটার দিকে পা চালালো কুসুম। ওদিকে পরম আর রাজীব রেডি হয়ে আছে চক্রান্তকারীদের হাতে নাতে পাকড়াও করার জন্য। পরম তার বেশভূষা বদলে ফেলে আগেই চলে গিয়েছে আদির ভাইয়ের ডেরায়। কুসুমের গাড়ির গন্তব্য এখন মৃত্যুপুরী। কুসুম পরিচিত গলিটার ভেতর ঢুকবে, অমনি একটা ডাবওয়ালা এসে ওর পথ আটকালো। তার সাথে ছোট একটা ঠেলা গাড়ি, যাতে ডাব পড়ে রয়েছে গুটি কয়েক। আরে ম্যাডাম, এ তো রোদ্দুরে কোথায় যাচ্ছেন? এক পিস ডাব খান দেখি। আমার লাগবে না, তুমি যাও। আরে খেয়ে দেখেন না ম্যাডাম, আর কপিস পড়ে আছে। এসব কটা বিক্রি না করতে পারলে বউ সালা খুব পিটাবে। খান না ম্যাডাম, খান খান। 50 নি 100 থেকে আপনি 40 দেবেন, খান না। পিছু পিছু আসাটা বন্ধ করো। তোমার ডাব তুমি অন্য কোথাও গিয়ে বেচো কি, আমার এখন লাগবে না, বললাম তো তোমাকে। জাস্ট গো টু হেল। কুসুম লোকটাকে অবহেলা করে এগিয়ে গেল চিরপরিচিত সেই গলির ভেতর। আর কখন যে সেই ডাবওয়ালা কুসুমের পেছন পেছন গলির ভেতরের একটা ঘরের সিঁড়ি ধরেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি কুসুম। ঠেলা গাড়িটা নিচেই একপাশে দাঁড় করিয়ে রেখে এসেছে লোকটা। দোতলায় উঠে যখন একটা ঘরের দরজার কাছে দাঁড়ালো কুসুম, তখনই সে পেছন ফিরে লক্ষ্য করল ডাবওয়ালাটা ওর পেছনে দাঁড়িয়ে আছে। ওর এক হাতে একটা ডাব আর অন্য হাতে একটা ডাব কাটার অস্ত্র। হাজু পাগল লোক তো ভাই, তোমাকে যে বললাম আমার ডাব লাগবে না, বাংলা ভাষা বোঝো না নাকি? জি বুঝি ম্যাডাম। আচ্ছা বেশ, আপনি ডাব খাবেন না তাই তো? আমি চললাম ম্যাডাম। লোকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কুসুম হাঁপ ছেড়ে বাঁচল লোকটার থেকে। মনে মনে বলল, কি জ্বালাতন করে এক একটা ভেন্ডার, আশ্চর্য হয়ে যায় একেবারে। 3টে টোকা মারতেই দরজা খুলে গেল। আদির ভাইয়ের এক অ্যাসিস্ট্যান্ট কুসুমকে ভেতরে নিয়ে গেল। আদির ভাই চেয়ারে বসে আছে একটা তক্তার উপর পা তুলে। চোখের সামনে একটা স্ক্রিন খোলা রয়েছে তার। কুসুমকে ভেতরে আসতে দেখে খুব করে একটু কেশে আদির ভাই বলল, ডাবওয়ালাকে ভেতরে নিয়ে চলে আসতে পারতে ম্যাডাম। মাল তো তোমার পেছনই ছাড়ছিল না, ডেরা অবধি চলে এসেছিল মালটা। ক্যাসা পুলিশ তুমি, তোমাকে ফলো মারছে আর তুমি বুঝতেও পারলে না। আদির ভাই আসলে সিসিটিভির মাধ্যমে বাইরের সব অ্যাক্টিভিটির ওপর নজর রাখছিল। কুসুম বলল, বড্ড চাপে আছি আমি। আমাদের সিনিয়র ইন্সপেক্টর তোমাদের পাকড়াও করার কেসটা আমাকে দিয়েছে। তোমাকেই পাকড়াও করে ফেলবো আমরা। ভুলেও আমাদের আস্তানার কথা ওই অফিসারকে বলো না। ঝাঁঝরা করে দেবো এই ফিগার আমার পার্সোনাল বন্দুক দিয়ে। ওকে মিসেস কুসুম? কুসুম সরে গিয়ে দাঁড়ালো। আধের কুসুমের শরীরের দিকে খুব বাজে দৃষ্টি ফেলছে তখন থেকে। কুসুম এবার নিজেকে সামলে আধেরকে বলল, আমি সব ম্যানেজ করার চেষ্টা করছি তো।
ম্যানেজ করো, আমাকে 2-1 দিন সময় দাও, এই ডেরাটা পাল্টে নেব। বহুত দিন হলো, এবার পুলিশ চৌকান্না হয়ে যাচ্ছে। তোমার তো পাওনা গন্ডা মিটানো হয়ে গিয়েছে, এইবার তোমাকে প্রয়োজন পড়লে ডেকে নিব। যত তাড়াতাড়ি রেহাই পাই বাঁচি আমি। আমার চাকরিটা রক্ষা পেলে না একটু ঘুরে আসবো কোথাও থেকে। এত চাপ আমি জাস্ট নিতে পারছি না। যাই হোক, তো ম্যাডাম তুমি কি কাজে এসেছিলে বললে না তো? আরও একবার টাকা মারার শখ হয়েছে নাকি তোমার? মানে আমি তো ফোন পেয়ে এসেছি। দ্যাট শালি कौन फोन करेगा तुमको? फोन टोन करिनी, क्यों आए हो साफ साफ बोलो। হোয়াট? বাট আমি সত্যিই ফোন পেয়ে এসেছি। হঠাৎ এই কথোপকথনের মধ্যে দরজায় 4-5টা জোরে কড়া পড়ল। আদি সিসিটিভির স্ক্রিনে চোখ রেখে বলল, হে শালা পুলিশ করতে গেল। কুসুমের চোখ ছানা বড়া ততক্ষণে। ওর ঘাড় ধরে আদির ওকে জিজ্ঞেস করলো, তুই এনেছিস না ওদের? इसलिए तू यहाँ आया है ना? না আমি আনিনি। আর আমার গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? ভুলে যাস না, তোকে 1.5 কোটিতে পুষেছি আমি, 1.5 কোটি। আদিরের দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকালো কুসুম। ভেতর থেকে একটা ছেলে এসে খবর দিল পুলিশ নাকি দরজা ভাঙছে। জানলা দিয়ে কেউ ভাঙাচোরা বিল্ডিংটার নিচে নামবার চেষ্টা করছে। তারই মধ্যে পুলিশ ফোর্স নিয়ে রাজীব স্যার ভেতরে ঢুকে বন্দুক তাক করলো আদিরের দিকে। আদির কাঁপা কাঁপা স্বরে কিছু বলতে যাবে, অমনি রাজীব স্যার কুসুমকে উদ্দেশ্য করে বলে উঠল, বাহ ম্যাডাম, আপনি তো কেসটা সিরিয়াসলি নিয়েছেন দেখছি। আজই আপনাকে অর্ডার দিলাম আর আজকেই আপনি এদের ডেরায় পৌঁছে গেলেন। বাহ বাহ ম্যাডাম বাহ, আপনার মতন তুখোর ডেডিকেটেড ইন্সপেক্টর তো আমাদের কাজকে আরো সহজ করে দেয়। হ্যাঁ। কুসুম হঠাৎ করেই পকেট থেকে তার রিভলভারটা বার করে আদিরের কপালে গিয়ে ঠেকালো। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, এদের র্যাকেটটা এবার আমাদের হাতের মুঠোর মধ্যে একেবারে। স্যার স্যার, এই মহিলা তো আমাদেরই লোক। हम लोगों को ধরলে একে বাঁধ দেবেন না। আমি আপকো পেপার দেখাতে পারি, এ আমার থেকে 1.5 কোটি খেয়েছে। 1.5 কোটি। চুপ, আমাকে ফাঁসানোর চেষ্টা করবি না একদম। কাদায় পড়েছিস আর এখন আমাকেও ফেলতে চাইছিস? কি সাহস শয়তানের বাচ্চা! চল চল, তোকে জেলের হাওয়া খাওয়াবো। কুসুমের কথাগুলো শুনে রাজীব স্যার একটু হাসলেন। এ কি স্যার, আপনি হাসছেন কেন? চলুন চলুন, এদেরকে গাড়িতে তুলি। বাকি পুলিশেরা ততক্ষণে আধিরের সাঙ্গপাঙ্গদের শক্ত হাতে ধরে ফেলেছে। রাজীব নিয়োগী আবার একটু হেসে বললেন, সে না হয় ওদের গাড়িতে তুলবো, কিন্তু আপনাকে কি করবো ইন্সপেক্টর কুসুম কুমারী? রাজীব স্যারের রঙ্গরসিকতার একটা স্বভাব আছে, সে কথা কুসুম জানে, কিন্তু ওর সাথে এভাবে এই সময় রসিকতা করার কোনো পয়েন্ট সে খুঁজে পেল না। রাজীব স্যার খোলসা করতে চাইলেন, আপনার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখুন, একটা রেকর্ডার পাবেন ম্যাডাম। কুসুম ওর পকেট হাতড়ে দেখল, সত্যি ওর পকেটে একটা রেকর্ডার আছে। ওই রেকর্ডারে এই শয়তানের বাচ্চাটার সাথে আপনার সব কথোপকথন রেকর্ড হয়েছে। ডাবওয়ালাটাকে মনে আছে, যে আপনার পিছু ধরেছিল 15 মিনিট আগে? সেই কাজটা করেছে। কুসুমের হাত থেকে একজন মহিলা পুলিশ কর্মী ওই রেকর্ডারটা কেড়ে নিয়ে রাজীব স্যারের হাতে দিল। লজ্জা করলো না আপনার? পুলিশের পোশাক পরে এই ডেরায় মিটিং করতে আসতেন? 1.5 কোটি কি আপনার মানসিকতা থেকে লজ্জা শরমটাও কিনে ফেলেছে নাকি? ছি! কুসুমের আর পালাবার পথ রইল না। ও মেঝেতে বসে পড়ল হাঁটু গেড়ে। চোখ বুজে নিজের ঠোঁট কামড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। এই পরম! এই ডাকের সাথে সাথেই ভেতরে ঢুকলো পরম। ইউনিফর্মের জায়গায় একটা পুরনো রং চটে যাওয়া লুঙ্গি আর গায়ে ছেঁড়া গেঞ্জি, গলায় লাল গামছা। ডাব হবে নাকি একটা? আগে স্যার, নিচে আছে ঠেলা গাড়িতে, নিয়ে আসবো? না থাক, এখন চলো। এদেরকে নিয়ে গাড়িতে তোলো আগে, তারপর না হয় পেট ঠান্ডা করা যাবে কি। আর হ্যাঁ শোনো না, বলছি ডাবের লোকটাকে টাকা দিয়েছো ওর গাড়ি আর পোশাক ধার করার জন্য? হ্যাঁ স্যার, টাকা দিয়ে দিয়েছি স্যার।
ফোনও করে দিয়েছি, আর আধ ঘন্টার মধ্যেই সব ফেরত নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো, আর দেরি নয়। বাট ডোন্ট ফরগেট দ্যাট ডিউটি কিন্তু এখনো শেষ হয়নি। এই ব্যাটাদের পেট থেকে সব তথ্য বের করতে হবে। নিখোঁজ হয়ে যাওয়া মেয়েগুলো কোথায় আছে সেসব খুঁজে বের করতে হবে তাড়াতাড়ি। আর একটা কথা, এদের আর কে কে এজেন্ট আছে খুঁজে বের করো। উইদিন 1 উইক এদের নেটওয়ার্কটাকে জেলে ঢোকাতে হবে কিন্তু পরম। ওকে স্যার, আমরা স্যার আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব। ও থ্যাঙ্কস ভাই। এখন কোথায়? কোচবিহার? বেশ, দেখছি। সন্ধ্যের সময়টা প্রাঞ্জলি দেবীর একা একাই কাটত। মোটেই ভালো লাগতো না কোনো কিছু। ছেলের প্রায় সারাদিন ডিউটিতে থাকা আর মৃত স্বামীর স্মৃতি হাতড়াতে হাতড়াতে একাকিত্বের বন্যা বয়ে যেত ওনার দুই চোখ বেয়ে। কিন্তু এখন এসব দুঃখ বেদনা অতীত। বাড়িতে এখন একটা ছাড়া দুটো মেয়ে তার। তাদের পিতৃ কিংবা মাতৃদত্ত নাম যাই হোক, ওনার কাছে ওরা লক্ষ্মী সরস্বতী। ভাগ্যিস রাজীব ওদের সাহস করে নিয়ে এসেছিল এ বাড়িতে। রাজীবের মাই প্রাঞ্জলি দেবী। রাজীব ওই আদির ভাইদের র্যাকেট থেকে যে কটা মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছিল, তাদের মধ্যে একমাত্র দামিনীর কোনো যাওয়ার জায়গা ছিল না। মেয়েটার মধ্যেকার অদম্য সাহস রাজীব টের পেয়েছে প্রথম থেকেই। বাকি মেয়েদের থেকে শুনেছে দামিনী নাকি সবাইকে নিয়ে পালানোর অনেক চেষ্টা করেছিল ওই ডেরা থেকে, আর মেয়েটার ওই সাহসী রাজীবকে আকর্ষণ করেছে। রাজীবের আসলে একটা ঘটনা অজানা ছিল। ঘটনাটা যদি অজানা না হতো তাহলে হয়তো রাজীবের ওকে বাড়িতে মায়ের কাছে নিয়ে আসতে দ্বিধাবোধ হতো না কোনো মতেই। আসলে রাজীব জানতো না যে ওর মা প্রাঞ্জলি দেবীও একদিন কলেজ থেকে ফেরার সময় কিডন্যাপড হয়েছিলেন। সেই অবস্থা থেকে রাজীবের বাবাই ওনাকে বাঁচিয়েছিল। উনিও পুলিশ ফোর্সের উচ্চ পদে ছিলেন। ছেলে হয়তো পেশাগত ক্ষেত্রে বাবার পথকেই অবলম্বন করেছে, কিন্তু সে জানেও না যে তার মধ্যেকার মানসিকতা ঠিক তার জন্মদাতার মতনই অবিকল। এই বনো, কোথায় গিয়েছিলিস রে সকাল সকাল? তুই কিন্তু আমার হাতে খুব মার খাবি জানিস। বড্ড সাহস হয়েছে না তোর? বাড়িতে আর লোক নেই নাকি যে তোকে ওসব করতে হবে? ও মা, কেন? কি কি করলাম আমি? আমি ওই মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম একটু। চুপ কর। দামিনীর মুখে আমি সব শুনেছি। কে বলেছিল তোকে কাল অত রাতে পাগলা কুকুরটাকে ধরতে যেতে? রাজীবদা ওই মিউনিসিপ্যালিটিতে ফোন করেছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা আসছিলও না। আর বেচারা কুকুরটাকে কি মনে হয় মেরে এক পা খোঁড়াও করে দিয়েছে। আমি ওর ওই কষ্ট দেখতে পাচ্ছিলাম না কাকিমা, তাই নিজেই ওকে ধরে আজ মিউনিসিপ্যালিটিতে দিয়ে এলাম। হ্যাঁ, সে সবই বুঝলাম মা, কিন্তু তোর যদি কিছু হয়ে যেত, একটা কথা মনে রাখবি, সাহস ভালো কিন্তু দুঃসাহস ভালো নয়। শরীরে একটু আধটু ভয় রাখা ভালো রে মা। আর ভয়? স্নেহলতার সাথে সাথে নিজের সমস্ত ভয় আমি সেদিন গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম। যাকে কাকিমা, এই নাও তোমার গ্যাসের ওষুধটা। এখনও তো খাওনি বোধ হয়, আমি মনে করাইনি বলে। এই নাও। বাবা, দে দেখি। এবার থেকে ভুল হবে না। হ্যাঁ, এবারে আমাকে নজরে রাখার জন্য একটা ছাড়া দুটো মেয়ে রয়েছে ঘরে। তাই না? তাই সত্যি রাজীবদা ছিল বলে আমাদের মতো মেয়েরা এ জন্মে অন্তত বেঁচে গেল, নয়তো আজকালকার দিনে কে এত করে? থাম তো, রাজীব কি এমনি এমনি করেছে? ওর স্বার্থ আছে এর পেছনে। ইস কাকিমা, এসব কি বলছো তুমি? রাজীব তার স্বার্থ? হ্যাঁ রে হ্যাঁ,
কতদিন চিনিস ওকে তোরা? ওর ছোটবেলা থেকে একটা বোন থাকার খুব ইচ্ছে ছিল। সে ওকে ভাই ফোঁটায় ফোঁটা দেবে, রাখি পরাবে। এত বছর বাদে তোদেরকে দিয়ে ওর ওই ইচ্ছেটা পূরণ করেছে ছেলেটা। এ আর এমন কি? কাকিমা, কিছু মনে করো না, ছোট মুখে বড় কথা বলছি। আচ্ছা, তুমি কি আমাদের দুজনকেই বোন বলছো? মানে আমি তো রাজীব দাই বলি, কিন্তু আরেকজন তো। ও বাবা, বলিস কি রে বনলতা? তাই নাকি? হ্যাঁ গো কাকিমা। শেষ হলো MM অরিজিনালসের আজকের নিবেদন। লেখিকা অনুশ্রী মণ্ডলের লেখা রক্তকুসুম গল্প অবলম্বনে দি কলকাতা ক্রাইম হান্ট। গল্পে ইন্সপেক্টর রাজীবের চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, ইন্সপেক্টর পরম নীল চক্রবর্তী, আধীর অভিক সাহা, ইন্সপেক্টর কুসুম বর্ষা, সাভানা এনা। এছাড়া অন্যান্য চরিত্রে দেবস্মিতা, সায়র, কৌস্তব, এনামুল ও বর্ণিশা। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে ফিনিক্স এবং পোস্টার ডিজাইনে রৌনক মণ্ডল এবং গল্পের সমগ্র পরিচালনা ও কথকের ভূমিকায় আমি দীপম। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।